বন্ধুরা, সম্পূর্ণ পর্বটি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। খেয়ার মন জুড়ে তখন শুধুই সায়ন্তনকে নিয়ে একরাশ রঙিন স্বপ্ন। নতুন জীবনের দোরগোড়ায় দাঁড়িয়ে সে বারবার ভাবছিল এই সেই মানুষ যে তার ভীতি ভয় কাটিয়ে তাকে ভালোবাসতে শিখিয়েছে। অথচ বিয়ের পিঁড়িতে বসার ঠিক আগের মুহূর্ত পর্যন্ত খেয়া জানতেও পারেনি এই ভালোবাসার আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর লোভ আর প্রতারণার জাল, যে জালের শেষ প্রান্তে রয়েছে ব্যানার্জি পরিবারের বিপুল সম্পত্তি গ্রাস করার এক নীল নকশা। বিয়ের মণ্ডপ তখন আলোয় আলোময়, চারদিকে সানাইয়ের সুর, আত্মীয় স্বজনদের কোলাহল আর সুগন্ধি ফুলের গন্ধে গমগম করছে চারপাশ। সায়ন্তন বরের সাজে মণ্ডপে বসে মনে মনে হাসছিল আর ভাবছিল আর মাত্র কয়েকটা মুহূর্ত, তারপরেই খেয়ার সিঁধিতে সিঁদুর উঠলেই কেল্লা ফতে, সমস্ত সম্পত্তি তার হাতের মুঠোয় চলে আসবে। উজি মিত্র শত চেষ্টা করেও তার কিচ্ছু করতে পারবে না, কারণ সমস্ত প্রমাণ সে নিখুঁতভাবে লোপাট করে দিয়েছে। এমনকি হাতের সেই ট্যাটুটাও সে এমনভাবে বদলে ফেলেছে যে উজির পক্ষে এখন আর তাকে ছোঁয়া সম্ভব নয়। সায়ন্তনের মা বারবার দরজার দিকে তাকাচ্ছিলেন আর ভাবছিলেন আবার ওই পুলিশ অফিসার উজি এসে কোনো ঝামেলা পাকাবে না তো। তবে চারপাশ শান্ত দেখে তিনিও স্বস্তির নিঃশ্বাস ফেললেন এবং বিয়ের লগ্ন এগিয়ে আসায় পুরোহিত মশাই মন্ত্র পড়া শুরু করলেন। ঠিক তখনই শুভলগ্নে খেয়াকে মণ্ডপে নিয়ে আসা হলো। লাল বেনারসি আর গয়নায় মোড়া খেয়ার মুখে তখন লাজুক হাসি। সায়ন্তন খেয়ার দিকে তাকিয়ে এক গাল হাসল, যেন সে পৃথিবীর সবচেয়ে নিষ্পাপ মানুষ। কিন্তু ঠিক সেই মুহূর্তেই বিয়ের মণ্ডপের প্রবেশদ্বারে এক জোরালো পায়ের শব্দ শোনা গেল। কোলাহল ছাপিয়ে সবার নজর চলে গেল দরজার দিকে। সেখানে দাঁড়িয়ে আছে উজি মিত্র। তার চোখে মুখে এক অদ্ভুত দৃপ্ত ভাব, আর তার এক হাতে ধরা রয়েছে একটা প্লাস্টিকের পারদর্শী প্যাকেট, যার ভেতরে রয়েছে একজোড়া রক্তমাখা ছেঁড়া জুতো। উজিকে দেখেই সায়ন্তনের মুখের সমস্ত রং মুহূর্তে উবে গেল, তার বুকটা ঢিপঢিপ করতে শুরু করল। কিন্তু সে নিজেকে সামলে নিয়ে বলল, আবার আপনি এখানে চলে এসেছেন? আজ আমার বিয়ের দিন, অন্তত আজকের দিনে তো পুলিশি ঝামেলা বন্ধ রাখুন। উজি মণ্ডপের একদম মাঝখানে এসে দাঁড়াল এবং তীব্র গলায় বলল, বিয়ে তো দূর সায়ন্তনবাবু, আজ থেকে তোমার নতুন ঠিকানা হতে চলেছে লক আপ। খেয়া উজির দিকে তাকিয়ে অবাক হয়ে বলল, উজিদি, তুমি এসব কি বলছো? আজকে আমার বিয়ে, আর তুমি সায়ন্তনের বিরুদ্ধে আবার এসব কি বলছো? উজি তখন খেয়ার মাথায় হাত রেখে বলল, খেয়া, তুই যারে ভালোবাসিস সে একটা আস্ত অপরাধী, খুনি আর জোচ্চোর। তোকে ভালোবেসে নয়, তোর পরিবারের সম্পত্তি হাতানোর জন্য সে এই বিয়ের নাটকটা ফেঁদেছে। সায়ন্তনের মা চিৎকার করে উঠলেন, বললেন, কি যাতা বলছেন? আমার ছেলের হাত কেটে গেছে, আপনারা কোনো প্রমাণ পাননি, এখন আবার বিয়ের মণ্ডপে এসে নাটক করছেন? উজি তখন পকেট থেকে একটা ছোট ভয়েস রেকর্ডার বের করল এবং সেটা অন করে দিল। মণ্ডপের নিস্তব্ধতার মধ্যে গমগম করে উঠল একটা গলার আওয়াজ। সেটা আর কারণ নয়, স্বয়ং নিশার আওয়াজ। নিশা স্পষ্ট গলায় বলছে, সায়ন্তনই আমাকে সেই রাতে পাহাড়ের চূড়া থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল, কারণ আমি ওর আসল রূপটা জেনে গিয়েছিলাম আর ও আমাকে সরিয়ে দিতে চেয়েছিল। উজি বলল, নিশা এখন সম্পূর্ণ সুস্থ, সে কোমায় থাকার নাটক করছিল আসল অপরাধীকে আড়াল থেকে দেখার জন্য। আর আজ নিশা নিজেই থানায় গিয়ে সায়ন্তনের বিরুদ্ধে বয়ান দিয়েছে। সায়ন্তন তখন ঘামতে ঘামতে বলল, নিশা মিথ্যা কথা বলছে, ও নিজেই একটা স্ক্যামের সাথে যুক্ত, ওর কথার কি দাম আছে? উজি তখন হাতের প্লাস্টিক প্যাকেটটা উঁচিয়ে ধরল এবং বলল, নিশার কথার দাম না থাকতে পারে, কিন্তু এই জুতোর দাম আছে। সায়ন্তনবাবু, নিশাকে যেদিন তুমি ধাক্কা মেরে ফেলে দিয়েছিলে সেদিন ধস্তাধস্তির সময় তোমার পায়ের এই দামি জুতো জোড়া ওখানেই রয়ে গিয়েছিল, যার ভেতরে তোমার পায়ের চামড়ার অংশ আর ঘাম লেগে আছে। আর এই জুতোর নিচের কাদার সাথে তোমার বাড়ির সামনের মাটির ১০০ ভাগ মিল পাওয়া গেছে ফরেন্সিক রিপোর্টে, যার কপি আমার সাথে আছে। শুধু তাই নয়, উত্তেজিত হলে তোমার নাক দিয়ে যে রক্ত পড়ে সেই রক্তের দাগও লেগে আছে এই জুতোর ফিতে। এখন বলো, এই জুতো জোড়াও কি তোমার নয়? সায়ন্তনের বোন জুতোর দিকে তাকিয়ে চিৎকার করে উঠল, বলল, এটা তো সায়ন্তনদার সেই প্রিয় জুতো, যেটা কয়েকদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সায়ন্তনের বোনের এই একটা কথাই সায়ন্তনের সমস্ত জারিজুরি এক নিমেষে শেষ করে দিল। সায়ন্তন আর কোনো উপায় না দেখে মণ্ডপ থেকে পালানোর চেষ্টা করল, কিন্তু উজির সাথে আসা কনস্টেবলরা তাকে চারদিক থেকে ঘিরে ফেলল। খেয়া তখনও বিশ্বাস করতে পারছিল না তার চোখের সামনে কি ঘটে গেল। সে সায়ন্তনের সামনে গিয়ে দাঁড়াল এবং কান্না ভেজা গলায় বলল, সায়ন্তন, তুমি একবার বলো, উজিদি যা বলছে সব মিথ্যা, তুমি আমাকে সত্যি ভালোবাসো? সায়ন্তন তখন চরম উত্তেজিত হয়ে পড়েছে, তার চোখ মুখ লাল হয়ে গেছে এবং উজির কথা মতোই তার নাক দিয়ে টপ টপ করে রক্ত পড়তে শুরু করেছে। সে খেয়াকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে চিৎকার করে বলল, হ্যাঁ, সব সত্যি, আমি তোকে কোনোদিন ভালোবাসিনি, আমি শুধু তোর টাকা চেয়েছিলাম। ব্যানার্জি পরিবারের সব সম্পত্তি আমার দরকার ছিল, আর এই উজি মিত্র মাঝখান থেকে এসে আমার সব শেষ করে দিল। সায়ন্তনের এই রূপ দেখে খেয়ার পায়ের তলা থেকে মাটি সরে গেল। সে কান্নায় ভেঙে পড়ল এবং তার বাবা মা তাকে জড়িয়ে ধরলেন।
উজি তখন সায়ন্তনের হাতে হাতকড়া পরিয়ে দিল এবং বলল, সায়ন্তনবাবু, তুমি ভেবেছিলে হাতের ট্যাটু বদলে ব্যান্ডেজ বেঁধে তুমি পার পেয়ে যাবে, কিন্তু অপরাধী যতই চালাক হোক না কেন, কোনো না কোনো প্রমাণ সে রেখে যায়, আর এই জুতো জোড়াই আজ তোমার অহংকার ভেঙে চুরমার করে দিল। সায়ন্তনকে যখন পুলিশ টেনে নিয়ে যাচ্ছিল, তখন সায়ন্তনের বাবা নিজের ছেলের দিকে তাকিয়ে ঘৃণায় মুখ ফিরিয়ে নিলেন আর বললেন, আমি আগেই বলেছিলাম, অন্যায়ের পথ কখনো ভালো হয় না, আজ নিজের পাপের শাস্তি ভোগ কর। খেয়া মণ্ডপের মাঝখানে কাজ ছিল, কিন্তু উজি তাকে সান্ত্বনা দিয়ে বলল, খেয়া, আজ তোর একটা ভুল মানুষের সাথে জীবন শুরু হওয়ার আগেই ভেঙে গেল, এটা তোর জীবনের সবচেয়ে বড় জয়, তুই বেঁচে গেলি একটা নরপশুর হাত থেকে। ব্যানার্জি পরিবারের সবাই উজিকে ধন্যবাদ জানালো, কারণ উজি সঠিক সময়ে এসে প্রমাণসহ সায়ন্তনকে না ধরলে খেয়ার পুরো জীবনটা ধ্বংস হয়ে যেত। বিয়ের সানাই বন্ধ হয়ে গেল, চারদিকের আলোর রোশনাই ম্লান হয়ে গেল, কিন্তু এক চরম সত্যের আলোয় খেয়ার জীবনের অন্ধকার কেটে গেল। উজি সায়ন্তনকে নিয়ে থানার উদ্দেশ্যে রওনা দিল, আর খেয়া চোখের জল মুছে নতুন করে বাঁচার শপথ নিল। এভাবেই বিয়ের মণ্ডপেই চরম নাটকীয়তার অবসান ঘটিয়ে অপরাধী সায়ন্তনের ঠাঁই হল হাজতে, আর খেয়া ফিরে পেল তার নিজের চেনা স্বাধীনতা। সায়ন্তনকে পুলিশ ভ্যানে তুলে নিয়ে যাওয়ার পর ব্যানার্জি বাড়ির থমথমে মণ্ডপে শুধু খেয়ার কান্নার শব্দটুকু প্রতিধ্বনিত হতে থাকল। চারপাশের আত্মীয় স্বজন আর প্রতিবেশীরা ফিসফিস করে নানা কথা বলছিল, যা খেয়ার কানে তীরের মতো বীজ ছিল। লাল বেনারসি জড়ানো শরীরটা নিয়ে সে মণ্ডপের এক কোণে পাথরের মূর্তির মতো বসে রইল। তার মা শোভাদেবী মেয়েকে বুকে জড়িয়ে ধরে শুধু কেঁদে চলেছেন, আর বাবা অবিনাশবাবু চরম অপমানে আর ক্ষোভে মাথা নিচু করে বসে আছেন। জীবনের সবচেয়ে খুশির দিনটা যে এভাবে একটা দুঃস্বপ্নে পরিণত হবে, তা ব্যানার্জি পরিবারের কেউ কল্পনাও করতে পারেনি। অন্যদিকে উজি মিত্র সায়ন্তনকে লকআপে পুড়ে সোজা চলে গেল নিশার কাছে। নিশা তখন হাসপাতালের কেবিনে বসে উজির জন্য অপেক্ষা করছিল। উজিকে ঢুকতে দেখেই নিশা অধীর আগ্রহে জিজ্ঞাসা করল, কিরে উজি, সায়ন্তনকে ধরতে পারলি তো? খেয়ার জীবনটা রক্ষা পেয়েছে তো? উজি একটা দীর্ঘশ্বাস ফেলে চেয়ারে বসল এবং বলল, হ্যাঁ দিদি, সায়ন্তনকে একদম বিয়ের মণ্ডপ থেকেই হাতে নাতে গ্রেপ্তার করেছি। ওই জুতো জোড়া আর তোর বয়ানটাই ওকে শেষ করে দিল। তবে মেয়েটার জন্য খুব কষ্ট হচ্ছে রে, একদম ভেঙে পড়েছে। নিশা উজির হাতটা ধরে বলল, তুই একদম ঠিক কাজ করেছিস সুজি। আজ যদি সায়ন্তন ব্যানার্জি বাড়ির জামাই হয়ে যেত, তবে খেয়াকেও জ্যান্ত মেরে ফেলত। শুভেন্দু চক্রবর্তীর স্ক্যামের টাকা আর ব্যানার্জি বাড়ির সম্পত্তি, এই দুটো মিলিয়ে ও এক বিশাল সাম্রাজ্য তৈরি করতে চেয়েছিল। আমি আর ভানু ওর আসল চেহারাটা জেনে ফেলেছিলাম বলেই ও আমাকে পাহাড় থেকে ধাক্কা মেরে সরিয়ে দিতে চেয়েছিল। উজি তখন নিশার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল, সায়ন্তনের শাস্তি তো হবেই দিদি, কিন্তু শুভেন্দু চক্রবর্তীর স্ক্যামিংয়ে তুই আর ভানু যে জড়িত আছিস, সেটার কি হবে? তোকে তো আমি আগেই বারণ করেছিলাম এই সমস্ত নোংরা চোরা কারবারে জড়াতে। নিশা চোখ নিচু করে বলল, আমি জানি উজি, আমরা ভুল করেছি। সায়ন্তনের লোভ দেখে আমরাও নিজেদের সামলাতে পারিনি। তবে আমি পুলিশের কাছে সব সত্যি স্বীকার করতে রাজি আছি। সায়ন্তনের কঠোর শাস্তি দেখার জন্য আমি যে কোনো শাস্তি মাথা পেতে নেব। ঠিক সেই মুহূর্তে থানার বাইরে এক বিরাট হইচই শুরু হল। সায়ন্তনের মা আর বোন থানায় এসে হাজির হয়েছেন। তারা উজির ওপর চড়াও হয়ে চিৎকার করতে লাগলেন। সায়ন্তনের মা বললেন, ও অফিসার, আমার ছেলে নির্দোষ, নিশা নিজে একটা চোর, ও সায়ন্তনকে ফাঁসানোর জন্য এসব নাটক করছে। উজি কেবিন থেকে বেরিয়ে এসে সায়ন্তনের মাকে শান্ত হতে বলল এবং ঠান্ডা গলায় বলল, সায়ন্তনবাবু যে কতটা নির্দোষ তা ফরেন্সিক রিপোর্ট আর ওর নিজের মুখের স্বীকারোক্তি প্রমাণ করে দিয়েছে। আর আপনি যদি বেশি ঝামেলা করেন, তবে অপরাধীকে আড়াল করার দায়ে আপনাকেও জেহাদে ভরতে বাধ্য হব। উজির এই ধমকে সায়ন্তনের মা আর বোন দমে গেলেন এবং কাঁদতে কাঁদতে থানা থেকে চলে গেলেন। সায়ন্তন তখন লকআপের শিকের ওপারে বসে রাগে আর উত্তেজনায় কাঁপছিল। তার নাক দিয়ে এখনও ফোঁটা ফোঁটা রক্ত পড়ছিল। সে মনে মনে ভাবছিল, উজি মিত্র, তুমি আমার সব স্বপ্ন মাটির সাথে মিশিয়ে দিলে, তোমাকে আমি কোনো দিন ক্ষমা করব না। কিন্তু সায়ন্তনের এই রাগের আর কোনো মূল্য ছিল না, কারণ তার অপরাধের সব রাস্তা এবার বন্ধ হয়ে গেছে। পরের দিন সকালে ব্যানার্জি বাড়িতে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। খেয়া সারা রাত এক ফোঁটাও ঘুমায়নি। সে তার ঘরের জানলার ধারে বসে বাইরের আকাশের দিকে তাকিয়েছিল। তার চোখের জল শুকিয়ে গেছে, কিন্তু মনের ভেতরের ক্ষতটা এখনও তাজা। ঋষি সকাল সকাল খেয়াদের বাড়িতে এসে হাজির হল।
ঋষিকে দেখে অবিনাশবাবু বললেন, তুমি আবার এখানে কেন এসেছ ঋষি? আমাদের যা অপমান হওয়ার তা তো হয়েই গেছে, এখন আর কি দেখতে এসেছ? ঋষি হাত জোড় করে বলল, কাকাবাবু, আমি এখানে কোনো তামাশা দেখতে আসিনি। আমি খেয়ার সাথে একবার কথা বলতে চাই। আমি জানি খেয়ার ওপর দিয়ে কি ঝড় বয়ে গেছে, কিন্তু এই সময় ওর পাশে থাকাটা খুব দরকার। অবিনাশবাবু প্রথমে রাজি না হলেও শোভাদেবীর অনুরোধে ঋষিকে খেয়ার ঘরে যাওয়ার অনুমতি দিলেন। ঋষি আস্তে আস্তে খেয়ার ঘরের দরজায় গিয়ে দাঁড়াল। খেয়া তখনও একইভাবে জানলার দিকে তাকিয়েছিল। ঋষি ফিসফিস করে ডাকল, খেয়া। খেয়া চমকে উঠে পিছন ফিরে তাকাল এবং ঋষিকে দেখে নিজের চোখের জল আড়াল করার চেষ্টা করল। ঋষি খেয়ার কাছে গিয়ে বসল এবং বলল, নিজেকে এভাবে শেষ করে দিও না খেয়া। যা হয়েছে তা একটা ভয়ঙ্কর দুর্ঘটনা। সায়ন্তন একটা অপরাধী ছিল, ও তোমায় ভালোবাসেনি, ও শুধু তোমার সম্পত্তির লোভ করেছিল। খেয়া তীব্র গলায় বলল, আমি জানি ঋষি, আমি জানি ও আমাকে ভালোবাসেনি, কিন্তু আমার অপরাধটা কি ছিল? আমি তো ওকে মন থেকে বিশ্বাস করেছিলাম, ওর পাশে দাঁড়িয়েছিলাম। আমার কি এটাই শাস্তি? ঋষি খেয়ার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, তোমার কোনো অপরাধ নেই খেয়া, অপরাধ সায়ন্তনের, আর ভুল মানুষ চেনাটা কোনো পাপ নয়। ভাগ্যিস বিয়ের আগেই ওর আসল রূপটা জানতে পারলে। উজিদি যদি কাল না আসত, তবে তোমার জীবনটা নরক হয়ে যেত। নিজেকে শক্ত করো খেয়া, তোমাকে আবার নিজের পায়ে দাঁড়াতে হবে, নিজের স্বপ্নগুলো পূরণ করতে হবে। ঋষির এই সান্ত্বনা খেয়ার মনের ভেতরে জমে থাকা কষ্টটাকে গলিয়ে দিল। সে ঋষির বুকে মাথা রেখে অঝরে কাঁপতে লাগল। ঋষি তাকে পরম মমতায় আগলে রাখল এবং মনে মনে প্রতিজ্ঞা করল, খেয়ার মুখে সে আবার হাসি ফিরিয়ে আনবেই। অন্যদিকে উজি সায়ন্তনকে আদালতে তোলার জন্য সমস্ত নথিপত্র গুছিয়ে নিচ্ছিল। জিৎ বসু উজির কেবিনে এসে বলল, ম্যাডাম, সায়ন্তনের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো ফ্রিজ করা হয়েছে, আর শুভেন্দু চক্রবর্তীর স্ক্যামের যে টাকা ও লুকিয়ে রেখেছিল তার একটা বড় অংশ উদ্ধার করা গেছে। নিশা আর ভানুও সায়ন্তনের বিরুদ্ধে আদালতে দাঁড়িয়ে সাক্ষ্য দিতে রাজি হয়েছে। উজি হেসে বলল, খুব ভালো কাজ করেছ জিৎ, আজ সায়ন্তনকে আদালতে তোলা হবে। আমি চাই ওর এমন শাস্তি হোক যা দেখে আর কোনো অপরাধী কোনো মেয়ের জীবন নিয়ে এভাবে ছিনিমিনি খেলার সাহস না পায়। দুপুরবেলা সায়ন্তনকে হাতকড়া পরিয়ে আদালতে নিয়ে আসা হল। সায়ন্তনের চুল উস্কো খুস্কো, চোখের নিচে কালি, আর চেহারায় সেই অহংকারের লেশমাত্র নেই। আদালতের বাইরে তখন প্রচুর সাংবাদিক আর সাধারণ মানুষের ভিড়। সায়ন্তনকে দেখা মাত্রই সবাই চোর চোর বলে চিৎকার করতে লাগল। সায়ন্তন মাথা নিচু করে আদালতের ভেতরে ঢুকল। কাঠগড়ায় দাঁড়িয়ে সে উজির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল, যেন চোখের দৃষ্টি দিয়েই উজিকে শেষ করে দেবে। সরকারি উকিল সায়ন্তনের বিরুদ্ধে খুনের চেষ্টা, জালিয়াতি এবং প্রতারণার সমস্ত প্রমাণ বিচারকের সামনে পেশ করলেন। ফরেন্সিক রিপোর্ট এবং নিশার বয়ান শোনার পর বিচারক সায়ন্তনের জামিনের আবেদন খারিজ করে দিলেন এবং তাকে 14 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিলেন। সায়ন্তনকে যখন আবার জেল ভ্যানে তোলা হচ্ছিল, তখন দূর থেকে খেয়া আর ঋষি সেখানে এসে দাঁড়াল। খেয়া সায়ন্তনের দিকে তাকাল, কিন্তু সেই চোখে আর কোনো ভালোবাসা বা কান্না ছিল না, ছিল কেবল তীব্র ঘৃণা আর অবজ্ঞা। সায়ন্তন খেয়ার সেই চোখের ভাষা দেখে বুঝতে পারল সে চিরকালের মতো খেয়াকে হারিয়ে ফেলেছে এবং নিজের লোভের আগুনে নিজেই পুড়ে ছাই হয়ে গেছে। আদালত থেকে ফেরার পথে উজি খেয়ার সামনে এসে দাঁড়াল এবং খেয়ার গালে হাত দিয়ে বলল, কিরে বোন, এখন কেমন আছিস? খেয়া উজিকে জড়িয়ে ধরে বলল, উজিদি, তুমি আমার চোখ খুলে দিয়েছ। আজ যদি তুমি ওই প্রমাণগুলো না নিয়ে আসতে, তবে আমি এক জ্যান্ত লাশে পরিণত হতাম। তোমাকে ধন্যবাদ জানানোর কোনো ভাষা আমার জানা নেই। উজি হাসল এবং বলল, ধন্যবাদ আমাকে নয়, ঋষিকে দে। ওই প্রথম সায়ন্তনের ওপর সন্দেহ করেছিল আর আমাকে সব রকম সাহায্য করেছে। খেয়া ঋষির দিকে তাকাল, আর ঋষির চোখে দেখতে পেল এক নিঃস্বার্থ ভালোবাসা, যা সায়ন্তনের নকল ভালোবাসার চেয়েও অনেক বেশি পবিত্র, উজ্জ্বল। খেয়া বুঝতে পারল জীবনের একটা অধ্যায় শেষ হয়ে গেলেও গল্পটা এখানেই শেষ নয়, নতুন এক ভোরের আলো তার জন্য অপেক্ষা করছে। সে ঋষির হাতটা শক্ত করে ধরল, আর উজি নিজের বাইক স্টার্ট দিয়ে আবার এক নতুন অপরাধীকে ধরার উদ্দেশ্যে রওনা দিল। এভাবেই সায়ন্তনের পাপের সাম্রাজ্যের পতন ঘটল, আর খেয়া তার জীবনের নতুন এক অধ্যায়ের দিকে পা বাড়াল, যেখানে প্রতারণা নয়, শুধুই থাকবে বিশ্বাস আর ভালোবাসা।